কক্সবাজারের কুতুপালংয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩ চাচাতো ভাই বোন নিহত। বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ। ঝালকাঠির নলছিটিতে মা ছেলের মরদেহ উদ্ধার। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা ধারণা পুলিশের। শরীয়তপুরের জাজিরায় সংঘর্ষে প্রধান অভিযুক্ত কুদ্দুস ব্যাপারী ঢাকায় গ্রেফতার। দেশীয় অস্ত্রসহ গ্রেফতার আরো ৭ জন। চট্টগ্রামে প্রাইভেট কার ধাওয়া করে জোড়া খুনের ঘটনায় 2 আসামি 4 দিনের রিমান্ডে। ছোট সাজ্জাদের অনুসারী বলছে পুলিশ। ঝিনাইদহে মামলা থেকে আসামিকে বাদ দেওয়ার প্রতিবাদে থানা ঘেরাও সড়ক অবরোধ। ওসির অপসারণে আলটিমেটাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছে রাকিব আহমেদ। শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো বিস্তারিত খবর। কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত হয়েছেন 3 চাচাতো ভাই বোন। সকালে পশ্চিমপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন কুতুপালং বাজার জামে মসজিদের খতিব ও জামাত নেতা আব্দুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং মান্নানের বোন শাহিনা বেগম। স্থানীয়রা জানান, আব্দুল্লাহ আল মামুন বাড়ির সীমানা প্রাচীর দিচ্ছিলেন। এমন সময় চাচাতো ভাই মান্নান বাধা দিলে দুই পক্ষের সংঘর্ষ হয়। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে একে অপরকে আঘাত করেন। এ সময় গুরুতর আহত হন দুই পক্ষের 3 জন। তাদের উখিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 3 জনকেই মৃত ঘোষণা করেন। ঝালকাঠির নলছিটিতে মা ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার মগর ইউনিয়নের রায়পুর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন রুবি বেগম এবং তার ছেলে আসাদ। পুলিশ জানায়, রুবি বেগমের স্বামী আবু হানিফ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা বলে ধারণা পুলিশের। মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ। এদিকে সকালে সিলেটের শেখঘাট এলাকায় এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলছে পুলিশ। 2 জনের লাশ গ্রেফতার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সিভিল সার্জন পোস্টমর্টম করার জন্য সিভিল সার্জন ঝালকাঠি বরাবর লাশ প্রেরণ করা হইবে এবং এই বিষয়ে আমরা পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষের ঘটনায় ঢাকা থেকে প্রধান অভিযুক্ত কুদ্দুস ব্যাপারীকে গ্রেপ্তার করেছে র্যাব। এছাড়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় সকালে জাজিরা থানার এসআই সঞ্জয় বাদী হয়ে 88 জনের নাম সহ অজ্ঞাত আরও 1000 জনকে আসামি করে মামলা করেন। এর আগে শনিবার বিলাসপুরের দুর্বাডাঙ্গায় দুপক্ষের সংঘর্ষে শতাধিক হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হন 16 জন। স্থানীয়রা জানান, বিলাসপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এর আগেও একাধিকবার সংঘর্ষে জড়ায় তারা। সে সূত্রে শনিবার দফায় দফায় হয় সংঘর্ষ। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে 1.5 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রামের বাকলিয়ায় এক্সেস রোডে ধাওয়া করে প্রাইভেট কারের 2 যাত্রীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার 2 আসামির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার এর আদালত এই রিমান্ড মঞ্জুর করে। পুলিশ জানায়, দুপুরে 2 আসামি বেলাল ও মানিককে আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গেল 3 এপ্রিল ভোরে নগরীর বহদ্দার হাট এলাকা থেকে বেলালকে এবং ফটিকছড়ি থেকে মানিককে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার দিনে সংগ্রহ করা সিসিটিভি ফুটেজে বেলালকে গুলি ছুঁড়তে দেখা যায়। পরে একটি মোটরসাইকেলে করে সে পালিয়ে যায়। এছাড়া হত্যার পরিকল্পনার সাথে মানিক জড়িত বলে প্রমাণ পেয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর বাকলিয়া থানায় ছোট সাজ্জাদ ও তার স্ত্রী সহ 7 জনকে আসামি করে মামলা করেন নিহত বখতিয়ার উদ্দিন মানিকের মা ফিরোজা বেগম। চট্টগ্রামের মধ্যম হালিশহর এলাকা থেকে নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গভীর রাতে ধুমপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় নিহতের স্বামী সবুজ খন্দকারকে। পুলিশ জানায়, স্বামীর সাথে মনোমালিন্যের জেরে কিছুদিন ধরে মামার বাসায় থাকছিলেন চাঁদনী।
শুক্রবার বিকেলে বাড়ি ফেরার পথে চাঁদনীকে আটকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সবুজ। ঘটনাস্থলে মৃত্যু হয় চাঁদনীর। এ ঘটনায় অভিযান শুরু করে পুলিশ। গত রাত 12টার দিকে ধুমপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। ঝিনাইদহের কালীগঞ্জে হত্যার মূল পরিকল্পনাকারীকে মামলা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে থানা ঘেরাও ও সড়ক অবরোধ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। এ সময় তারা ওসির অপসারণ সহ মামলায় প্রকৃত অপরাধীকে অন্তর্ভুক্ত করার দাবি জানান। বিক্ষুব্ধরা জানান, মঙ্গলবার কালীগঞ্জ উপজেলার কাশীপুর গ্রামের পূর্ব শত্রুতার জেরে বেদেপল্লীতে আবু তালেব নামের এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ হত্যার মূল পরিকল্পনাকারী সেলিমকে বাদ দিয়ে মাত্র একজনকে আসামি করে পুলিশ মামলা নিয়েছে। হত্যার পরিকল্পনাকারীকে বাদ দেওয়া ও সাদা কাগজে বাদীর স্বাক্ষর নেওয়ার অভিযোগে আজ সকালে নিহতের স্বজন ও এলাকাবাসী থানা ঘেরাও করে। পরে শহরের নিমতলা বাস স্ট্যান্ডে গিয়ে ঝিনাইদহ যশোর মহাসড়ক অবরোধ করেন। প্রায় 1.5 ঘন্টা চলা এই অবরোধে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রী চালক। পরে ওসির অপসারণে 3 দিনের আলটিমেটাম দিয়ে মহাসড়ক থেকে সরে যান বিক্ষুব্ধরা। শেরপুরের ঝিনাইগাতীতে বৈশাখী মেলায় জুয়ার আসর উচ্ছেদ করতে যাওয়া পুলিশের উপর হামলার ঘটনায় 2টি মামলা হয়েছে। এ সময় মামলায় আসামি করা হয়েছে 40 জনকে। রাতে ঝিনাইগাতী থানা পুলিশের পক্ষ থেকে থানায় মামলা 2টি দায়ের হয়। এর মধ্যে 13 জনের নামসহ 30 জনের বিরুদ্ধে পুলিশের উপর হামলার মামলা ও 8 জনের নামসহ 12 জনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়। পুলিশ জানায়, প্রতি বছর ঝিনাইগাতীর পাইকুড়া বাজারে বৈশাখী মেলার আয়োজন করা হয়ে থাকে। এবারও 5 এপ্রিল থেকে মেলা শুরু হয়। তবে মেলায় জুয়ার আসর চলার সংবাদ পেয়ে অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের উপর হামলার ঘটনায় আহত হন ঝিনাইগাতী থানার 2 উপপরিদর্শক সহ 5 পুলিশ সদস্য। টানা 9 দিন সরকারি ছুটির পর আজ খুলেছে চট্টগ্রামের অফিস আদালত। সকাল থেকে সিআরবি সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আসেন কর্মকর্তা কর্মচারীরা। প্রথম কার্যদিবসে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। এদিকে নগরীর বিভিন্ন স্টেশনগুলোতেও ছিল বাড়ি ফেরা মানুষের ভিড়। সড়কে যান চলাচলও ছিল গেল কয়েকদিনের চেয়ে বেশি। খুলনায় রুট পারমিট না থাকায় একটি বাস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে খুলনার রূপসা কুদির বটতলা এলাকায় অভিযান চালানো হয়। একই সঙ্গে বিআরটিসির 2টি বাস সহ 6টি বাসের চালকের বিরুদ্ধে মামলা এবং 13,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় চালককে জরিমানা করা হয়। বিআরটিএ জানায়, ঈদে পরবর্তী যাত্রা স্বস্তিদায়ক করতে এই অভিযান। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া নেয়ায় মোট 10 পরিবহনকে 91,000 টাকা জরিমানা করেছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। এখানে আমরা দেখেছি যে তারা নির্ধারিত যে ভাড়া নেওয়ার কথা যে রুটের, তার চেয়ে তারা অতিরিক্ত ভাড়া আদায় করছে। কোথাও আমরা পাচ্ছি যে তারা ভাড়া চার্টটা টানানো হয় নাই, সেক্ষেত্রেও আমরা তাদেরকে জরিমানা করছি। এবং আমাদের এই অভিযান আমরা ঈদকে যাতে স্বস্তিদায়ক করতে পারে, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। রাজবাড়ীতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে মেয়াদ উত্তীর্ণ উপাদান, রং আর কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে ভেজাল আখের গুড়। প্রতিদিন 1.5 থেকে 200 মণ ভেজাল গুড় বাজারজাত করা হচ্ছে। মানবদেহের জন্য ক্ষতিকর এসব কারখানা বন্ধে প্রশাসন অভিযান পরিচালনা করলেও কমছে না দৌরাত্ম্য। রাজবাড়ীর পাংশার, হাবাসপুর ও বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়নের অন্তত 3টি কারখানায় তৈরি হচ্ছে ভেজাল আখের গুড়। মেয়াদ উত্তীর্ণ গুড় চুলায় জাল দিয়ে তাতে মেশানো হয় ভারত থেকে গোখাদ্যের নামে আনা নিম্নমানের টিনজাত চিনি। তারপর ব্যবহার করা হয় ক্ষতিকর রং ও রাসায়নিক। এসব কারখানা থেকে দিনে 150 থেকে 200 মণ ভেজাল গুড় বাজারজাত করা হয় রাজধানী সহ বিভিন্ন জেলায়। যদিও কারখানা মালিকদের দাবি, স্বাস্থ্যসম্মত পরিবেশেই এসব গুড় তৈরি হচ্ছে। আমাদের মতে স্বাস্থ্যসম্মত, কিন্তু এখনো আমরা কোনো পাই নাই। ওখানে অনেকে আসছে, অনেক সাংবাদিক আসছে, ওনারা এগুলো টেস্ট করছে। অবশ্যই ভালো না হলে যদি কারখানা দীর্ঘদিন চালায় আসতে যদি ভালো যদি নাই হইতো, তাহলে তো আপনার মনে করেন কারখানা অফ হয়ে যেত। ভেজাল গুড় রাখাও হচ্ছে খোলা জায়গায়। এছাড়া রাসায়নিক আর নিম্নমানের উপাদানের কারণে এসব গুড় মানবদেহের জন্য অতি ক্ষতিকর বলছেন চিকিৎসকরা। এরা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতি করে। এর ভিতরে মূল অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে রয়েছে কিডনি এবং লিভার। আর আমরা যেহেতু মুখ দিয়ে খাই, সেক্ষেত্রে আমাদের গালের ভিতরে সমস্যা হতে, ঘা হতে পারে। এমনকি
ক্যান্সার হতে পারে। প্রশাসন জেল জরিমানা করলেও কারখানা মালিকদের তৎপরতা বন্ধ হচ্ছে না। তারপরও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আমরা তো বন্ধ করে দিয়ে আসি, ভেঙে দিয়ে আসি, তারপরে তাদেরকে আটক করলে তাদেরকে জেল জরিমানা দেওয়া হয়। এছাড়া তো অন্য কোনো ব্যবস্থা আর কি। ওরা আবার নতুন করে শুরু করতে হলে তখন আবার মামলা করতে হয়। ওরা নতুন স্টাইলে নতুনভাবে শুরু করে। ভেজাল কারখানা বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পটুয়াখালীর কলাপাড়ায় চিকিৎসকের অবহেলায় তামান্না বেগম নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। গতরাতে পৌর শহরের কলাপাড়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, তামান্নাকে ক্লিনিকে আনা হলে প্রসবের 15 দিন আগেই সিজারিয়ান অপারেশন করেন ডাক্তার পার্থ সমদ্দার ও ডাক্তার মুনতাহা মারিয়াম মিতু। এ সময় কন্যা সন্তানের জন্ম দেন তামান্না। তবে অতিরিক্ত রক্তক্ষরণ হলে চিকিৎসকরা তাকে বরিশালে নিয়ে যাওয়ার কথা বলেন। তবে রোগীকে মৃত দেখেই তারা ক্লিনিক থেকে দ্রুত বের করে দিয়ে পালিয়েছে বলে অভিযোগ স্বজনদের। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। কুষ্টিয়ার মিরপুরে 4 ও 5 বছরের 2 শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ছবির শেখ নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পুলিশ জানায়, দুপুরে 4 ও 5 বছরের 2 শিশু বাড়ির পাশে খেলা করছিল। এই সুযোগে ছবির শেখ 2 শিশুকে ধর্ষণের চেষ্টা করে। শিশুরা চিৎকার করলে বিষয়টি টের পেয়ে ছবিরকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে। গণপিটুনির শিকার সবিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগেও ধর্ষণ মামলায় দীর্ঘদিন জেল খেটেছেন সবির। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 2 জন বাচ্চাকে ধর্ষণের চেষ্টা করেছে, জনগণ ধরে মারপিট করেছে। তারপরে স্থানীয় জনগণের সহায়তায় ওই লোকটাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযোগ পাওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ আমরা মামলা নেব এবং আসামিকে জেল হাজতে প্রেরণ করব। মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন এলাকাবাসী। পরে সবুজ দাসের পোস্ট শেয়ার করার অপরাধে স্থানীয় বনতারা বালুপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উপেনচন্দ্র রায়কে পুলিশ আটক করলে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীরা আজ সন্ধ্যা 6টার মধ্যে সবুজ দাসকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। জামালপুরে নষ্ট হচ্ছে অর্ধ কোটি টাকার রেস্কিউ বোট বা উদ্ধারকারী নৌকা। দীর্ঘদিন ধরে চালু না হওয়ায় সরকারি নৌযানটি অকেজো হওয়ার শঙ্কা করছে স্থানীয়রা। নৌযানটি চালু করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবি তাদের। বন্যা কবলিত ও উপকূলীয় জেলার জন্য 60টি রেস্কিউ বোট তৈরি করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। 2021 সালে 8টি এবং 2022 সালে 52 জেলায় এসব বোট হস্তান্তর করা হয়। তবে হস্তান্তরের পর থেকেই অযত্ন অবহেলায় পড়ে আছে অর্ধ কোটি টাকার নৌযান। কয়েক বছর ধরে জামালপুর জিলা স্কুলের পাশের ব্রহ্মপুত্রের পাড়ে পড়ে আছে নৌকাটি। এতে নৌযান অকেজো হওয়ার আশঙ্কা করা হচ্ছে। 22 সাল থেকেই দেখতেছে যে এই বোটটা এখানে পড়ে আছে। তো আর কি এটা যেহেতু বন্যার্তদের সাহায্য করার জন্য দেওয়া হয়েছিল, কিন্তু আর কি ওইভাবে ব্যবহার করা হয় নাই। এটা অনেক দিন যাবত এখানে নষ্ট হচ্ছে। এইখানে দেখা যায় স্টুডেন্টরা আসে সেরা উপরে লাভ ঝাপ পারে, তারা পড়ে যায়। নদীর বা ইয়ার দায়িত্বে আছে, তাদের আসলে উচিত এটা সংরক্ষণ করা, কারণ এটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাইতেছে। রং ঢং নষ্ট হয়ে যাইতেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের পর নৌযানটি চালুর আশ্বাস দিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। বর্তমানে এটি আসলে মেরামতের ওইরকম কোনো বরাদ্দ নাই, এবং এখানে যে দেখাশোনা করার জন্য ক্রু ছিল তাদেরও প্রায় আজকে 1 বছর ধরে আপনার বেতন বন্ধ থাকায় তারা এটা দেখাশোনা করতেছে না। নৌযানটির দৈর্ঘ্য 54 ফুট, প্রস্থ 12.50 ফুট আর এর ধারণ ক্ষমতা 80 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হবিগঞ্জের বাহুবলে সালিশি বৈঠকে দুপক্ষের সংঘর্ষে অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সকালে উপজেলার স্টানঘাট গ্রামে ঘটনা ঘটে। পুলিশের স্থানীয়রা জানান, শনিবার বিকেলে পুকুরের লিজ নিয়ে জবেদ আলী নামে এক ব্যক্তিকে মারধরের ঘটনা মীমাংসা করতে সালিশ বসে। এ সময় অভিযুক্ত মোশাহিদ আলী তার সঙ্গীদের নিয়ে বৈঠকে হামলা করে। এর জেরে সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে 2 পক্ষের লোকজন। 2 ঘন্টার বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে 50 জনের বেশি আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুরুতর আহত দুজনকে সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম কক্সবাজার সড়ক 6 লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আয়োজন করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেন বাস্তবায়ন পরিষদ নামের একটি সংগঠন। এ সময় বক্তারা বলেন, সরু সড়কটি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনায় দীর্ঘ হচ্ছে মৃতের সারি। তাই কেবল কাগজে কলমে নয়, বাস্তবে মহাসড়কের রূপ দিতে 6 লেনে উন্নীত করার দাবি জানান তারা। চলতি মাসের মধ্যে সড়কটি 6 লেনে উন্নীত করার সিদ্ধান্ত না এলে পরবর্তীতে কঠোর আন্দোলনে যাবার ঘোষণা দেওয়া হয়। এবার ঈদে এই মহাসড়কে ঘটছে প্রায় 1 ডজন দুর্ঘটনা। এর মধ্যে চুন্তির একই জায়গায় 3টি দুর্ঘটনায় মারা গেছে 15 জন, আহত হয়েছে 26 জন। চট্টগ্রাম কক্সবাজার সড়ক 6 লাইনের রূপান্তরিত করা, পরিবর্তন করা, সেটা এখন গণদাবিতে পরিণত হয়েছে। ঈদে মানুষের বাড়ি যাওয়ার ক্ষেত্রে যেভাবে রোডের উপর যে চাপ পড়ে, প্রচন্ড চাপ, এই চাপের কারণে এমনি অ্যাক্সিডেন্ট, তো এটা আজ প্রতিনিয়ত জীবনহানি হচ্ছে, সাথে সাথে মানুষের কর্মঘণ্টার অপচয় হচ্ছে। 8 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকাল 10টা থেকে নোয়াখালী একাডেমিক ভবনের সামনে 2 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 8 দফার মধ্যে রয়েছে কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করা এবং ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম 10ম গ্রেডের পে স্কেলে বেতন দেয়া। এদিকে ফরিদপুরে একই দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দ্রুত দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। জয়পুরহাটে প্রিপেইড মিটারের প্রায় 200 গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় নেসকো বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। নেসকো কর্তৃপক্ষ বলছে, ঈদের ছুটি ও কারিগরি ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে। ভুক্তভোগীরা জানান, ঈদের কয়েকদিন আগে থেকে প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করলেও সেই টাকা যোগ হয়নি। পরে গ্রাহকরা নেসকো অফিসে গেলে কর্তৃপক্ষ বিষয়টি সমাধান না করে 6 এপ্রিল টোকেন নিয়ে অফিসে আসতে বলেন। সকাল থেকেই অনেক গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। পরে তারা অফিসে গেলে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। আজ সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানান নেসকোর নির্বাহী প্রকৌশলী। প্রাকৃতিক উৎস থেকে চিংড়ির পোনা সংগ্রহ নিষিদ্ধ হলেও সাতক্ষীরা উপকূলে এই কাজে নিয়োজিত 50,000-এর বেশি মানুষ। নদী থেকে পোনা সংগ্রহ করেই জীবন চলে এই দরিদ্র মানুষদের। অনুন্নত উপকূলীয় এলাকায় বিকল্প কাজ না থাকায় এই পেশা ছাড়তে পারছেন না, দাবি তাদের। হতদরিদ্র এসব মানুষকে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে আনার তাগিদ মৎস্য কর্মকর্তাদের। জোয়ারের সময় সাতক্ষীরার বড় 3 নদী কপোতাক্ষ, খোলপেটুয়া, ইছামতিতে চিংড়ির পোনা ধরতে নামেন উপকূলীয় এলাকার অসংখ্য নারী পুরুষ। কারেন্ট চালে বাগদা ও গলদা চিংড়ির পোনার সাথে ধরা পড়ে অন্যান্য জলজ প্রাণী ও পোনাও। বাকি সব ফেলে দিয়ে ফরিয়াদের কাছে একটি চিংড়ির পোনা বিক্রি হয় 4 থেকে 5 টাকায়। সামান্য এই আয়ে চলে বেশিরভাগ পোনা সংগ্রহকারীর জীবন। বিকল্প কাজের তেমন সুযোগ না থাকায় দীর্ঘদিনের পেশা ছেড়ে অন্য কোনো পেশায় যাওয়ার সুযোগ হয় না তাদের। 7টাতে 11টা পর্যন্ত মাছ ধরি, হয়তো 100 হইল না, হয় না। ইতে আমার সংসার চলে। আবার 3:30-তে উঠি, 5টা পর্যন্ত, 6টা পর্যন্ত, এই পর্যন্ত আমাদের এইভাবে চলে। খুব কষ্টতে রয়েছে এখন। এই বয়স তো হয়ে গেছে, ওইভাবে নদীতে পড়ি, যা টুকটাক 20-50-100 যা হয়। আশাশুনি, শ্যামনগর, কালীগঞ্জ, দেবহাটা উপজেলার অর্ধলক্ষাধিক মানুষ চিংড়ির পোনা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। প্রাকৃতিক উৎস থেকে চিংড়ির পোনা সংগ্রহ বন্ধে প্রান্তিক এসব মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা তাগিদ মৎস্য কর্মকর্তাদের। সরকারের অনেক ধরনের সাপোর্টিং প্রোগ্রাম রয়েছে, সেই সাপোর্টিং প্রোগ্রামগুলোতে যদি তাদেরকে ইনক্লুড করা হয়, এই লোকগুলো ওই কাজটা থেকে বিরত থাকতে পারে এবং তাদের ওই সময়টা জীবিকার একটা সাপোর্ট হয় তাদের হয়। এটা আমাদের একটা উদ্যোগ রয়েছে। আর পর্যায়ক্রমে তাদেরকে আসলে বিকল্প কর্মসংস্থানের দিকে তাদেরকে নিয়ে আসতে হবে। চিংড়ির পোনা সংগ্রহ করতে গিয়ে আরও অনেক ধরনের মাছের পোনা নষ্ট হয়। তাই পোনা সংগ্রহকারীদের বিকল্প আয়ের ব্যবস্থা হলে মাছের প্রাকৃতিক উৎসগুলো নিরাপদ থাকবে বলছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাতক্ষীরায় ভেজাল দুধ উৎপাদন ও বাজারজাত চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাতে সদর উপজেলার হাবাসপুর গ্রামে একটি ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় 260 লিটার ভেজাল দুধ, ঘি, ক্রিম, সোডা ও দুধ তৈরির মেশিন জব্দ করা হয়।
দুপুরে পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যে জানা গেছে বিভিন্ন এলাকায় আরও ৩০ থেকে ৩৫ জনের একটি চক্র ভেজাল দুধ ও ঘি তৈরির সঙ্গে জড়িত। তাদের শনাক্তে পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। মাদারীপুরের ডাসারে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। সকালে উপজেলার পাথুরিয়া পাড় থেকে সনমন্দি পর্যন্ত ৩ কিলোমিটার এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। প্রশাসন জানায়, জেলার বরিশাল খালের পাশে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে কিছু অসাধু চক্র। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে দোকানপাট সরানোর নোটিশ দেওয়া হলেও তারা সরায়নি। তাই সেনাবাহিনীর সহায়তা নিয়ে সেখানে অভিযান চালানো হয়েছে। এ সময় শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়। জনস্বার্থে নিয়মিত এমন অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন। হাওরের ধান ৮০% পাকার সাথে সাথে কাটার আহ্বান জানানো হয়েছে কৃষকদের। দুপুরে হাওরের বোরো ফসল সংক্রান্ত মত বিনিময় সভায় আহ্বান জানান সুনামগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ সময় জানানো হয়, সুনামগঞ্জের বিভিন্ন হাওরে এবার ২,২৩,৫০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ইতিমধ্যে জেলায় বিচ্ছিন্নভাবে ধান কাটা শুরু হয়েছে, তবে পুরোদস্তুর ধান কাটতে আরও সপ্তাহখানেক সময় লাগতে পারে। অকাল বন্যা ও পাহাড়ি ঢল থেকে বাঁচতে কৃষকদের এ আহ্বান জানানো হয়। সভায় ফসল রক্ষা বাঁধ, শ্রমিক সংকট সহ অন্যান্য বিষয়েও আলোচনা হয়। মহানায়িকা সুচিত্রা সেনের ৯৪তম জন্মদিন পালিত হলো পাবনার হেমসাগর লেনে তার পৈতৃক বাড়িতে। সকালে অনাড়ম্বর পরিবেশে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। ১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনা শহরের হেমসাগর লেনের বাড়িতে জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্রের মহানায়িকা খ্যাত সুচিত্রা সেন। ঈদ উপলক্ষে ঝালকাঠির শৈল জালিয়াতে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তালগাছিয়া চারারহাট মাঠে ঘোড় দৌড় দেখতে ভিড় করেন আশেপাশের জেলা উপজেলার কয়েক হাজার মানুষ। এই প্রতিযোগিতা ঘিরে বসে গ্রামীণ মেলা। মূলত হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে এবং সকল শ্রেণীর মানুষকে বিনোদন দেওয়ার জন্য এই আয়োজন। প্রতিযোগিতায় ৮টি ঘোড়া অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মাগুরায় এনজিওতে জমা দেয়া টাকা চাওয়ায় মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের ভায়না মোড়ে ঢাকা ঝিনাইদহ মহাসড়কের পাশে কর্মসূচি পালন করে ভুক্তভোগী পরিবার। মানববন্ধনে তারা অভিযোগ করেন, হাজরাপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম শেখ একটি এনজিও সংস্থা চালাতেন। তিনি গ্রাহকদের বাড়তি টাকা দেবার কথা বলে প্রচুর অর্থ হাতিয়ে নেন। সেই পাওনা টাকা গত ৩ এপ্রিল তার কাছে চাইতে গেলে গ্রাহকদের উপর হামলা চালানো হয়। দ্রুত হামলাকারীর বিচার চেয়ে টাকা দাবি করেন ভুক্তভোগীরা। ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড গড়েছে রেমিটেন্স। দেশে প্রথমবারের মতো $3 বিলিয়ন লক্ষ্যমাত্রা পূরণ করেছে প্রবাসী আয়। রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সাংবাদিকদের এ তথ্য জানান। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, মার্চ মাসে প্রবাসী আয় $300 কোটি ছাড়িয়েছে, যা ইতিহাসে সর্বোচ্চ। মূলত ঈদ ও রমজানকে কেন্দ্র করে প্রবাসীরা ব্যাংকিং খাতে রেমিটেন্স বেশি পাঠিয়েছেন। তবে বিগত সময়ে রেমিটেন্স $2 থেকে $2.5 বিলিয়ন ঘরে থাকলেও 5 আগস্ট পরবর্তী সময়ে দেশের প্রতি উদ্বুদ্ধ ও দায়িত্ববোধ থেকে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো বাড়িয়েছেন প্রবাসীরা।
অতিরিক্ত লোকবল আমরা বিদেশে না পাঠিয়েও এক্সিস্টিং যে লোকবল প্রবাসে আছে তাদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমেই আমরা নতুন মাইল ফলক তৈরি করতে পেরেছি। শুধুমাত্র ফর্মাল সেক্টরে টাকা পাঠানোর যে সুবিধা সেটা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।